এসএসসির মার্কশিটে বাবার নাম মতিউর রহমান, তারপরও সন্তানের পরিচয় অস্বীকার রাজস্ব কর্মকর্তার। স্ত্রীর এনআইডিতেও তারই নাম। ছাগলকান্ডের ইফাত তারই ছেলে, জানালেন নিজাম হাজারি। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। আমার মেজো মামার মেয়ে এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা, এটা সঠিক। উনি আমার মামাতো বোনের হাজবেন্ড। দুর্নীতি অর্থ পাচারের 2 ডজনেরও বেশি মামলা উচ্চ আদালতে ফাইলবন্দি। তদন্তটি তো আসলে কোর্ট করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে বিআইএফইউ, সিআইডি, অ্যান্টি কারাপশন কমিশন, এনবিআর। 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন, এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। সরাসরি হাইকোর্ট সুপ্রিম রুল দিয়েছে, সেই ব্যাপারে সময় ক্ষেপণ হচ্ছে। হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। পানিতে থই থই সিলেট সুনামগঞ্জ, ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ, তলিয়ে গেছে হাসপাতাল, ছুটছেন নিরাপদ আশ্রয়। 8 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। 2 দিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে দলটি, বললেন ওবায়দুল কাদের। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ, সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 22 জুন দেশে ফিরে জবাব দেবেন সব ষড়যন্ত্রের। ঢাকা মেডিকেলে ফের চিকিৎসক পরিচয়ে দেয়া তরুণী আটক। সাদা অ্যাপ্রন পরে ঘুরছিলেন গাইনি ওয়ার্ডে, ধরা পড়ে নিজেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি দাবি। এবং বিশ্বকাপের সুপার 8-এ টাইগারদের ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিং। খাসির ছবি সহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইলটি ব্যবহার করেন সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। আর সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমানের নাম। এসএসসির মার্কশিটও ঠিক তাই। এদিকে ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারিও বলছেন ইফাত তার ভাগিনা আর মতিউর রহমানই তার বোনের স্বামী। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের নিজের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। দেখব বুলবুল রেজা রিপোর্ট। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে কি তার নাম? আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি, ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কিভাবে? ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি 8 নম্বর সড়কের 41 নম্বর বাসা। এই বাসাতেই থাকেন ইফাত। সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান? জানা যাক শাম্মী আক্তারের গাড়ি চালক কি বলছেন। ওনার হাজবেন্ড কি ওই যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন, বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে আসা যাওয়া করতেন? একসময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি। এদিকে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি সময় সংবাদকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলেই ইফাত সম্পর্কে তার ভাগ্নে। এটা সঠিক। উনি আমার মামাতো বোন, আমার মেজো মামার মেয়ে এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা, এটা সঠিক। উনি আমার মামাতো বোনের হাজবেন্ড। ইফাদের এসএসসি পরীক্ষার মার্কশিটও হাতে এসেছে সময় সংবাদের। সেখানেও বাবার নাম মতিউর রহমান, মায়ের নাম শাম্মী আক্তার শিবলি।
এত কিছুর পরেও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয়। শাম্মী আক্তার শিবলি নামে কাউকে তিনি চেনেন না। তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলে তিনি হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই প্রতিবেদককে জানান, জাতীয় পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় যে মতিউর রহমানের উল্লেখ আছে তা অন্য কারো হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাদের, মোবাইল ফোনটিও বন্ধ। এরই মধ্যে দেশ ছেড়েছে ইফাদ, এমন গুঞ্জনও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাদিক অ্যাগ্রো থেকে খাসি কেনেননি, বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। আলোচিত ইফাদের এমন বক্তব্যের বিরোধিতা করলেন সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেন। শুধু তাই নয়, গরু খাসি কেনা বাবদ তাকে দেয়া বায়নার 11 লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দিবেন, ইফাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবে না বলেও সাদিক অ্যাগ্রোকে জানিয়েছে ইফাদ। ইমরানের এমন দাবির সত্যতাও তাদের চ্যাট বক্সের তথ্যে। ব্রিটল জাতের একটি খাসি যা এবার কোরবানির ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। 15 লাখ টাকা দাম হাঁকানোর পর 12 লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাদ নামে 19 বছরের যুবকের কাছে। এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয়, তাতে ভুল পাল্টে ফেলে ইফাদ। দাবি করে তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক অ্যাগ্রো। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি, আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে ক্যামেরার সামনে এসে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন। আমি মার্কেটিং পলিসি হিসেবে তার নাম ব্যবহার করছি, এটা আসলে যৌক্তিক না। ছাগল আমি বললাম ইফাত কিনছে, তাহলে আমি আর অন্য কাস্টমারের কাছে ছাগলটা কিভাবে বেচবো? হাইপ ক্রিয়েট করে লস করার মতন ব্যবসায়ী আমি না। তাহলে কার কথা সঠিক? সময় সংবাদের হাতে এসেছে তাদের দুজনের মেসেজ, যেখানে দেখা যাচ্ছে গেল 5 তারিখের আগে এক মেসেজে খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাদ। এবং সামারাই নামে অন্য খামার থেকে কিনে সাদিক অ্যাগ্রোতে রাখা একটি গরুর দাম ওই খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই মেসেজে। 7 জুন রাত 1:29 চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে 12 লাখ টাকা, আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ 6 বা 7 লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাদ। 9 তারিখের আগে এক চ্যাটিংয়ে খাসির দাম বাবদ মোট 12 লাখ টাকা 11 তারিখের আগে পরিশোধ করার কথা জানায় ইফাদ। এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেয় গরু ছাগল এমনকি বায়না করতে দেয় 11 লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। ও পরবর্তীতে আর আসে নাই, আমাদের ছাগলটাও অবিকৃত রয়ে গেল। আমরা তো আসলে ওর সঙ্গে যোগাযোগই করতে পারতেছি না যে অ্যাডভান্সের টাকাটা কি করব, ও ফেরত নিবে না আমরা এটা ফরফিট করে ফেলবো। তাদের মেসেজে দেখা যাচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে নিজের ব্যবসা হিসেবে দেখিয়েছে ইফাদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলে দাবি করেছেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। জ্ঞাত আয়ের বাইরে এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ তার এবং তার পরিবারের নেই বলেও জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই দেশে ফিরে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার কথাও জানিয়েছেন আসাদুজ্জামান মিয়া। সিঙ্গাপুর থেকে অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে সময় সংবাদকে কথা বলেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত এর বাইরে কোনো সম্পদ আমার নেই। যে সম্পদের হিসাবগুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে, কিন্তু তার পিছনে এটা বলা হয়নি
যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য। পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম, এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত, এটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিতভাবে এই ধরনের একটা প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত। এই জিনিসটা দেশে এবং বিদেশে প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে, তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে। এইটা একটা গভীর চক্রান্তের অংশ, এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না। কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রীক পালিয়ে আসলাম। এই একটি মাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রীকাতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া। এরপর 4 বছর দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চোরাপুঞ্জি থেকে নেমে আসছে পাহাড়ি ঢল আর তার সঙ্গে থেমে থেমে বৃষ্টি। বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ, ঘর বাড়ি ছাড়াও তলিয়ে গেছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে বন্যা পরিস্থিতিতে 8 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্র ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ ও নওশাদ আহমেদ চৌধুরী। প্রচণ্ড গতিতে এখনো ছুটছে পানি, পানির তোরে ভাঙছে বসত ভিটা। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওর তীরবর্তী ঝাউয়ারপাড় গ্রাম। ছোট এই গ্রামটির অনেকেই ঘর ছেড়েছেন, দুয়ারে ঝুলছে তালা। যারা এখনো আছেন তাদের আক্ষেপ, এখনো দেখতে আসেনি কেউ। বাসিন্দাদের সঙ্গে গবাদি পশুও রয়েছে এ গ্রামে। আমরা তো পানির উপরে বাসাই, আমরা কষ্ট করে চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে, বন্যার মাঝে কোনো কাম কাজ নাই। পানি থেকে রক্ষা পায়নি হাসপাতালও। কৈতক ট্রমা সেন্টার ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন হাঁটু সমান পানি। শিশু ও বৃদ্ধ রোগীদের কোলে করে চিকিৎসা দিতে নিয়ে যান স্বজনেরা। হাসপাতালের পানি হইলে স্যারে যে আমরা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। হসপিটালের নিচতলা পানির নিচে আছে, এরপরেও মানুষের সেবার থাকিদে দোতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যার প্রকোপ কমাতে বৃষ্টি নদী খনন করার কথা জানান মন্ত্রী। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব বর্ষার সময় যে আটকিয়ে যায়, সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এদিকে 4 দিন ধরে সিলেটের 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ভারতের চেরাপুঞ্জি সহ মেঘালয় ও আসামে বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মালামাল অনেকগুলো তলায় যায়, আমরা কিছু মাল আংশিক দূরে সরাই নিতে পারি। বন্যায় আমার প্রায় 2 লাখ
2000 মন সরিষা নষ্ট হয়েছে আপনার। কোম্পানিগঞ্জে পানি ঢুকে 5 শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 10 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্ধ রয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। আকস্মিক বন্যার কারণে 4 দিন ধরে এই সাদা পাথর সহ সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থায় কোটি কোটি টাকার লোকসান হচ্ছে পর্যটন খাতে। অবস্থার উন্নতি কবে হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে আপনার প্রায় 5 লক্ষ তো ব্যবসায়ী মোটামুটি আপনার খুব খারাপ অবস্থা। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 30 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সে পরীক্ষাগুলো চলবে আগের নিয়মেই। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত, আবার পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন নিয়েও। বিস্তারিত জানবো সুব্রত আচার্যের কাছে। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত। আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবরও। তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনও পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কূটনীতিকরা। সংশ্লিষ্টদের আশা, প্রতিবেশী দুই দেশ আগামীতে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হাতে নেবে বেশ কিছু পদক্ষেপ। এতে সমানভাবে লাভবান হবে দুই দেশের মানুষ। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর 2 দিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের চিকিৎসক পরিচয় দেয়া এক তরুণীকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় চিকিৎসকের পোশাক পরে তিনি গাইনি ওয়ার্ডে ঘুরছিলেন। প্রথমে নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও এক পর্যায়ে রিপা বেগম নামের ওই তরুণী জানান তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এবার জানবো বাণিজ্যের খবর। সুইস ব্যাংকে জমানো টাকা তোড়জোড় করে সরিয়ে ফেলছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার প্রকাশিত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2022 সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 5,52,00,000 সুইস ফ্রা, আর বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমেছে প্রায় 68%। ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোড়জোড় করেই তুলে ফেলছেন তাদের আমানত। তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা, এর কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। মিয়ানমার ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে গুলি চালানো হলে পাল্টা গুলি চালানো হবে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে মন্ত্রী এমন বক্তব্য দেন।
আমরা যতটুকু জানি আরাকান আর্মি আরাকান রাজ্য দখল তারা করে ফেলছে। বিজেপি আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন। কখনো মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে তো।